আসসালামু আলাইকুম এভরিওয়ান। অসমাপ্ত ভালোবাসা গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। লাল টুকটুকে বেনারসিতে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল, সেসব দিয়েই বিয়ের আয়োজন করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলো লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, তোমার প্রেমে আমি কেন? যে কোনো পুরুষ পড়তে বাধ্য। তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। ইস, সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি। নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। নীলাঞ্জনা বেশ অবাক হলো। আচ্ছা, লাবিব আমার রূপ দেখছে? আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না। কই, একবারও জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন? একবারও বলল না তোমার হাতে মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি? তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে, নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? লাবিব বলল, এই আমার সুন্দরী বউ। কি ভাবছো বলো তো? নীলাঞ্জনা বলল, তুমি আমায় দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো, নাকি শুধুই আটকে আছো আমার মোহমায়ায়? লাবিব এগিয়ে এসে বলল, কবুল বলতে দাও, তারপর দেখো আমি কিসে আটকে আছি, আর কি পড়তে পারি। এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রং চঙে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব এসে বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা? রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা, হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বললেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে তা না, উল্টো বন্দি করে রেখেছ। মাহবুব তালুকদার বললেন, একদম চুপ করো তুমি। জামাই, কত বড় সাহস, তুমি ভেবে দেখো। আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর 14 পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ। দেখি কার ঘাড়ে কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোনো শালার বেটাকে সাপলুডু খেলতে দিব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনো তা সম্ভব না। মিজান তালুকদার এসে বললেন, ভাইজান এত রাতে ডেকে পাঠালেন, কোনো সমস্যা? মাহবুব তালুকদার বললেন, সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে। ওর এত বড় স্পর্ধা, আমার মেয়েকে ও পণ্য ভেবেছে। মিজান তালুকদার বললেন, মাথা ঠান্ডা করেন ভাইজান, শত হোক আমরা মেয়ে পক্ষের, তাই হুটহাট করে হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ড করবে আগে কি হবে। ভেতরে জিয়ান বলছে, আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? সবাই মিলে পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলল, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট, আপনার মাথায় সমস্যা। আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। জিয়ান বলল, ও রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হলো। সো শেম অন মি। শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো, এই ছিল কপালে। সুনয়না বলল, নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও কিন্তু বন্ধ। নয়না চোখ পাকিয়ে বলল, এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন, আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। জিয়ান বলল, উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, এবারের মতো আমাকে ক্ষমা করুন। এটা বলেই হাসতে লাগলো। সুনয়না বলল, চুপ, একদম হাসবেন না, দেখুন আমি কি করি। জিয়ান বলল, পটলের মতো হাইট, ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, আমার শীত লাগছে। সুনয়না বলল, দেব না। শীতের দিনে বিয়ে করতে কে বলেছে? জিয়ান বলল, মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। সুনয়না বলল, এখন আমি আপনার বস্ত্র হরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষতবিক্ষত করে দিব। এরপর আপনি বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। জিয়ান বলল, মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সে ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের শার্টে ঘেঁচাং করে কাটা শুরু করলো। জিয়ান নয়নার হাত ধরে বলল, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছো? শিট, বাচ্চা তো বাচ্চাময় করবে, আমার ওই ভুল হয়েছে ফেরত দিতে আসা।
সুনয়না বলল, আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না, আজকে আপনার খবর আছে। এটা বলেই ধস্তাধস্তি করা শুরু করলো। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো। নয়নার কেমন অদ্ভুত লাগছে। মনে মনে বিড়বিড় করে বলল, নয়না, দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, তুই সাহস দেখা। সুনয়না বলল, ছাড়ুন আমাকে। এখন জোর দেখাচ্ছেন? জিয়ান নয়নাকে নিজের কাছে টেনে আনলো। কামন বাবু, সুইট কিউট বেবি বউ আমার, লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আরে বেবি, কিসের ভয়, এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। সুনয়না বলল, ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। জিয়ান বলল, ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করতে হবে। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। জিয়ান বলল, সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকী এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য। নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। জিয়ান বলল, প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে? জিয়ান বলল, আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি, প্লিজ ওয়ান কিস, এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান 2 কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস, এই মুহূর্তে এটা বিপজ্জনক, প্লিজ জাস্ট ওয়ান কিস। জিয়ান বলল, তোমার মাথা ঠিক নেই, কি বলছো এসব? সুনয়না বলল, একটা কিস করতে ভয় পাচ্ছেন? এরপর কোনো দিন নিজেকে আর সাহসী বলবেন না। জিয়ান বলল, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যেচে কেন উত্তপ্ত ইস্পাতে হাত দিতে চাইছো? সুনয়না বলল, কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দুমাত্র সাহায্য করব না। জিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। সুনয়না বলল, একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো। এটা বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করছো? এটা বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে, লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো এই মেয়ের? কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? সুনয়না বলল, এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো। জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে, আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি, তা কি বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখলো। জিয়ান পেছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট, এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গতরাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। সুনয়না বলল, ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমরটা উন্মুক্ত। এতক্ষণ শীত লাগছিল, কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা 2 হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। সুনয়না বলল, ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তারপর খাবেন ধোলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? জিয়ান বলল, বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? সুনয়না বলল, না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পরা টেবিলের চেয়ার টেনে বসলো। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? জিয়ান বলল, ফার্স্ট এইড বক্স কোথায়? সুনয়না বলল, আমি কি ডাক্তার যে আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলল, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে।
নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখলো। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। জিয়ান আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। জিয়ান বলল, আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। ওপস সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান রেজা চৌধুরী। সরি রেজা। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জিয়ান বলল, ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। সুনয়না বলল, আহা কত শখ, পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? জিয়ান বলল, তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। এমন জঙ্গলি বিল্লির মতো কেউ কামড় দেয়? সুনয়না বলল, আমি দেখাবো আমাকে কোনো এক হিংস্র বাঘ কিভাবে কামড়েছিল। জিয়ান বলল, তাই বলে ঠোঁটে? সুনয়না বলল, চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40, ঘুমিয়ে পড়ুন, ভোর হলে আপনাকে বের করার ব্যবস্থা করব। জিয়ান বলল, আমি এখানেই ঠিক আছি। সুনয়না বলল, ওকে ডিয়ার হাজবেন্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দেই। এটা বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কমফোর্টের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফোর্টার লজ্জা পাচ্ছে। ছি, একটা কমফোর্টারকেও ছাড় দিচ্ছেন না? ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসলো। নীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলল, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘোমটা তুলে বলল, পাওয়ার যুদ্ধ মানে? লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলল, এতদিন তো আমাকে বাধা দিয়েছ, আজকে থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই। আজকে আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। নীলাঞ্জনা বলল, শরীর পাওয়া মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলল, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। এটা বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াত সাহেব বললেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল, আবার ওই বাড়িতে যে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে? সবকিছু কি এত সহজ? মিতা বেগম বললেন, ছেলে তো আমার একার, ছেলে যার জন্মের হবে তো তারই মতো। ঘাড় তেরামি তো আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? নাজিম সাহেব বললেন, আরেক নবাবজাদার তো খবর নেই, সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ, নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তামুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো না আমাকে কথা শোনানোর। আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কালকে রিসিপশন, অনেক মানুষ দাওয়াত দেওয়া, তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে। কিছুক্ষণ আগে চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করলো। উঠে বসে বলল, এত রাতে কেন কল করেছো আম্মু? মিতা বেগম বললেন, কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি, কিভাবে আনবি আমি জানি না। কালকে রিসিপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। জিয়ান বলল, এসবের কি দরকার ছিল? মিতা বেগম বললেন, তুই জানিস না, এসব তোর জন্যই হয়েছে। তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবনসঙ্গী, তার মর্যাদা রক্ষা করার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে ভাবল, তবে কি এর সাথে বাকিটা জীবন কাটাতে হবে? এটা কিভাবে সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলল, পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে, এই বলে দিলাম। জিয়ান বলল, আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? সুনয়না বলল, তারা। জিয়ান বলল, না। সুনয়না বলল, তাহলে?
জিয়ান বলল, অন্ধকার। রাত যত নিকষ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। সুনয়না বলল, আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন? জিয়ান বলল, তুমি ঘুমাও। সুনয়না বলল, ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও। আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা, আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি বাটপার? জিয়ান বলল, তুমি জানো না পাইলট মানে কি? সুনয়না বলল, জানেন আমার ক্লাসে আমার রোল নম্বর কত? জিয়ান বলল, ছাত্রছাত্রীর সংখ্যা কত? সুনয়না বলল, আমাদের শাখায় 100 জন। জিয়ান বলল, তাহলে আর কত? 95 হবে হয়তো। সুনয়না বলল, আপনি আমাকে ইনসাল্ট করছেন? আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন। আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বললেই কি বিয়ে করতে হবে? আপনি বলতে পারলেন না বিয়ে করব না? জিয়ান বলল, আচ্ছা আমার ভুল হয়েছে। সুনয়না বলল, আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না, কলঙ্কের ভাগ সব আমার। জিয়ান বলল, আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চলো আমরা লুডো খেলি। সুনয়না বলল, না আমি ঘুমাবো। জিয়ান বলল, ভোর হতে বেশি সময় বাকি নেই, আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। সুনয়না বলল, আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো? আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। জিয়ান বলল, একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিউর কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? সুনয়না বলল, আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। জিয়ান বলল, তোমার কাছে ছোট একটা আবদার। সুনয়না বলল, আয় হায়, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামা বাড়িতে, আমার কাছে না। জিয়ান বলল, একটা অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ? সুনয়না বলল, আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই, আপনি একটু চুপ করে বসে থাকুন। জিয়ান বলল, তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে? নয়না ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাতটা ধরে বলল, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। সুনয়না বলল, আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? জিয়ান বলল, তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। সুনয়না বলল, হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু দেখতে সুন্দর, আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? জিয়ান বলল, আমার তো মনে পড়ে না। সুনয়না বলল, আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল? বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল, আপনি রেগে বলেছিলেন ওড়না সামলে রাখতে না পারলে পরার কি দরকার। জিয়ান বলল, এটা তোমার ফিল্মি ডায়লগ, এসব কখনো আমার সাথে হয়নি। সুনয়না বলল, অদ্ভুত, আপনাকে আমি মিথ্যে কেন বলবো? আপনি ছিলেন ওটা, আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। জিয়ান বলল, আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে? সুনয়না বলল, আরে একা মানে, ফুপির সাথে গিয়েছিলাম, সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা, ব্ল্যাক কোট সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা, এর জন্যই সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। জিয়ান বলল, তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো, আমরা ভোরেই চলে যাব বাসায়, পরশু আমার ডিউটি শুরু, আগামীকাল রাতেই চলে যাব আমি, এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না, তুমি ভুলে যেও আমার নাম, মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলল, আপনি চলে যাওয়ার পরে কি হবে? জিয়ান বলল, কিছুই হবে না, তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে, আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়েও মুছে দিতে পারবো না, ক্ষমা চাইবো সেই যোগ্যতাটুকুও আমার নেই, আমায় ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যেটা ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না, সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি, তোমাকে কিভাবে মেনে নিব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না, কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই। জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপালে আলতো করে ছুঁয়ে দিতে। নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে, লাবিব বেডের উপরে বেঘরে ঘুমাচ্ছে। নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল, আমার চোখের পানি, আমার দুঃখ কষ্ট তাকে বিন্দুমাত্র ভাবায়নি। নীলাঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায় তাই না?
জিয়ান নীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু আধটু পাওয়াতে আমার পোষাবে না। আজকে কিস করব, কালকে হাক করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। নীলাঞ্জনা বলল, পরিপূর্ণ পাওয়া মানে কি? জিয়ান বলল, তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরো কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে, শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুট করে ধরল। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক, শরীরের দাগ, এগুলো প্রমাণ করছে এই স্পর্শে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল। ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করলো। মেসেঞ্জারে ঢুকতেই বুক কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোনো অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল। নিকনেম এখনো মাই হার্ট দেওয়া, কত শত টেক্সট। লাস্ট মেসেজ ছিল ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে যেও থমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যে আবারও উকি দিল জিয়ানের ইনবক্সে। টাইপিং করলো, পারলে ক্ষমা করে দিও আমাকে, তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে। নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, আমাকে ক্ষমা করে দিও।